এক সমুদ্র প্রেম, লেখিকা নুসরাত সুলতানা সেজুতি। পর্ব সংখ্যা 1। ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিউর বাম গালে শক্তপোক্ত এক চর বসালো ধূষার। মেয়েটির গালসহ মাথা ঝিমঝিম করে উঠল। ধূষারের রক্তাভ চোখ এদিকে চেয়ে, ক্রোধে ফুঁসছে চোখ নাক। এই 17 বছর জীবনে কোনোদিনও মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ, স্তব্ধ। মুখভাবে অবিশ্বাস নিয়ে মেয়েটা হাঁ করে রইল। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, ধূষার ভাই আমার মারলেন? রুদ্রমূর্তির ধারণকারী ধূষারকে দেখে পিউর অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। সে মানুষটা সবাইকে কুনুই চেপে ধরল ওর। সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছিস যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতো? জিভা আটকালো না? ধমকে পিউর ছোট্ট দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপে, অথচ তাও ভীষণ সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনি তো সত্যিটা শুনতে চাইলেন। ধূষারের হাতের বাঁধন দৃঢ় হলো আরও, বড় শক্ত করে ধরেছে। পিউ ব্যথায় মুচড়ে উঠলেও ছাড়ল না, তোয়াক্কা দেখালো না, উল্টে আগে আগুন হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমার চিনিস না? ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। পিউ দমে গেল না। দমে যাওয়া বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেলেও বলল, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনিই বা কেন এমন করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূষারের অভিব্যক্তি থমকায়, শিথিল হয়ে মোটা পুরো। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ অমর্ত্য চেয়ে রইল সে, পরপর দাঁত খিচে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়া সেই দুঃসাহসী আশিককে। পিউর চোয়াল ঝুলে পড়ল। ধূষার হাতখানা ছাড়ল না, যেন ছুড়ল সজোরে। রুষ্ট ক্ষুব্ধ চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর প্রস্থান দেখে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউর। ধূষার ভাই ভয়ানক মারকুটে লোক, ওনার বিশ্বাস নেই। রাগের মাথায় কী না কী করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল। কন্ট্যাক্ট লিস্টে খুঁজতে গিয়েও হাতের প্রতিটি আঙুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নাম্বারে। ছেলেটা ধরল না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূষার ভাই সত্যি ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। রবিন কণ্ঠে অবিশ্বাস, পিউ তুমি আমার ফোন করেছো? পিউ যতটা না ভয় লাগছিল ততোধিক মেজাজ খারাপ হলো। এই, তুই ডাক শুনে রাগ চেপে বলল, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? পিউ কষে ধমক দিল, চুপ কর। এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন বোঝেনি, জিজ্ঞেস করলো, কেন লুকোতে যাব? কেন? পিউ হা হুতাশ করে বলল, না লুকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূষার ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন বসেছিল, তড়াক করে দাঁড়িয়ে বলল, কেন? আমি কিচ্ছু করিনি। সেদিনের পর থেকে তোমাকে তেমন বিরক্তও করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছো? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানেই বসে থাকবি? আমার সাবধান করলাম, জান বাঁচানো ফরজ। এই কথা মাথায় রেখে কোন করতে গিয়ে লুকাবি, লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল। আতঙ্কিত হয়ে চারপাশ দেখল একবার। কপালে দরদর করা ঘামটা মুছে চট করে ছুটল কোথাও। পিউ লাইন কাটল ফোনের, মুখ ফুলিয়ে শ্বাস ফেলল জোরে। গালে হাড়গোড় টনটন করছে। আটটাই না মেরেছে পাষাণ লোক। কোমল দুটো আঙুল কপালে বোলাইছে, ঠিক যেখানটায় বর্ষ বসেছে ধূষারের। চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল কিশোরী। সত্যি বলতে ধূষার ভাইয়ের এই থাপ্পড় খেয়েও
ওর খারাপ লাগেনি আর না কষ্ট পেয়েছে। সে যে তৈরি ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও গর্দানচ্ছেদ হতে দেরি নেই। কিন্তু এছাড়া যে উপায় ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর ওর এভাবেই কাটছে। কি না কি করেছে পিউ, কত কষ্ট, কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না, কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না, উত্তরগুলো ওরই মতন বিভ্রান্ত। একবার বলে হ্যাঁ, পরের বার না। তবে মানুষটা ভালো না বাসলে পিউর অনুভূতির কমতি নেই। ওরা বিশাল আকার, সমুদ্রের মতন গভীর, পাহাড়ের মতন উঁচু। ধূসর এমন এক পুরুষ যে সামনে এলেই সপ্তদশীর হৃদয় কাঁপে। কেমন অস্থির লাগে সব কিছু। পরিচ্ছন্ন আঁখিতে নামে প্রেমের বাড়িধারা। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে। মাঝে মাঝে তো লজ্জা বিসর্জন দিয়ে ক্যাবলা বনে চেয়ে থাকে পিউ। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেদিন, যেদিন প্রথম দেখেছিল শিকদার ধূসর মাহাতব নামক ওই পাষাণ্ড মানুষটিকে। সম্পর্কে ধূসর পিউর চাচাতো ভাই, এবারই মেজকর্তা। আফতাব শিকদারের একমাত্র সন্তান সে, অথচ ভাই বোনেদের মধ্যে ধূসর সবার বড়। একান্নবর্তী পরিবার ওদের। 4 কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজেদ শিকদার। আমজাদ শিকদার স্বভাবে ধূসরের আরেকজন মানুষ। বিষয়টা একটু ওলট পালট। হিসাব মতন বড় ভাইয়ের ছেলেমেয়েরা বড় হলেও এক্ষেত্রে পিছিয়ে ভদ্রলোক। ওনার আগেই মেজ ভাই আফতাব বিয়ে করে ঘরে বউ তুলেছে। এরকমই আরেকটি গোলমালে বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও। তার ছেলে সাদিক, সেও পিউর চেয়ে বড়। সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও এই বয়সটাই অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিউর বয়স যখন 8-এর কোঠায়, ধূসরকে নিউ ইয়র্কে পাঠানো হয়। এর পেছনেও রয়েছে এক মস্ত বড় অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জ্ঞাতিগোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথমবার। এক প্রকার তার বাউন্ডুলে স্বভাবে বাধ্য হয়ে বাপ চাচা ঠেলে ঠুলে বাড়ি ছাড়িয়েছিলেন। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরছে ধূসর। যেদিন সে এলো, কি উৎসবটা না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজন উপচে পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই। সকলের উৎকণ্ঠিত অপেক্ষা ইতি টেনে চৌকাঠে কদম রাখল ধূসর। বড় বড় মানুষের মধ্যে কোনো রকম খরগোশের মতন মাথা বের করে উঁকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মাঝরাতে দিনরাত নাম জপা সেই মানুষটিকে। ঠিক যেই মাত্র দেখেছে তার সবটা চুরি হলো। বিনা দ্বিধায় নাম লেখালো এই প্রণয় নামক সমূহ বিনাশের খাতা। থুবড়ে পড়ল ওই দীর্ঘদেহী শ্যামলা পুরুষের প্রেমে। পিউর ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঠেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বৃষ্টি। এত সুদর্শন, এত সুপুরুষ, ও চাচাতো ভাই। ভাবতে নাক ছিটকল মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই আমূল সত্যের। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন ধূসর ওর ভাই হবে? সেজন্যই তো পিউ ওনাকে ধূসর ভাই ডাকে, ঠিক প্রতিবেশীর মতন। পিউর বিশ্বাস সম্বন্ধনের দিক থেকে ধূসর যত দূরে ঠেলবে, মনের দিক থেকে তত কাছে আসবে মানুষটা। কিন্তু ধূসর একটা ফালতু লোক, একটা গর্দভ হাঁদারাম। গত 3টা বছর ধরে পিউ চোখের সামনে ঘুর ঘুর করেছে। প্রতি মুহূর্তে দুহাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ ওই মানুষটা চোখে পড়ে না। উনি দুনিয়ার সব বোঝে না শুধু ওকে। এজন্যই ছেলেদের বেশি সুন্দর হতে নেই, তাহলে অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশচুম্বী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলেই মানুষ নাক মুখ কোটাবে, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে।
কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি অবধি। সে সাজলো না না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কি না সন্দেহ। পিউ দীর্ঘশ্বাস ফেলল, কাঁদো কাঁদো চেহারায় ঘরের বাইরে এলো। তারপর চিন্তায় এখনও আত্মমরা দশা। রবিনটাকে পেলে ধূসার ভাই কী যে করবে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণা ছেলেটা শুধু শুধু বেঁচেছে। পিউ মনমরা হয়ে হাঁটছিল। আচমকা সামনে পড়ল মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন তিনি। কী রে, গালটা অমন লাল হয়ে আছে কেন? পিউ আমতা আমতা করল। কই 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 না তো। মিনা এগোতে নিলেই স্তস্ত পায়ে এক পা পেছনে সরল পিউ। বলল, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? গাল চেপে মাথা নোয়ালো। কী করে বলবে এখন? আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে চড় মেরেছে, এই কথা কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল। কেন সে পাকনামা করতে গিয়েছিল তখন? পিউ মনে মনে বিরক্ত হলো নিজের ওপর। রবিন আর সে একই ক্লাসে পড়ে। বেশ কয়েকদিন যাবৎ ওর পেছনে ছুক করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমানায় ছিল, বাড়াবাড়ি করেনি, আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমে ভয়ানক ইচ্ছা জাগলো ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে হাতের মধ্যে একটা চিঠি গুঁজে দিল। পিউ কিছু বোঝার আগেই দৌড়ে পালালো। আবার পিউ ও চিঠি খুলেও দেখেনি, ভীষণ ডেকে রাস্তায় ফেলে দিয়েছে। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তি দ্বারা তুষার ভাইয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে কেউ। পিউ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখল তুষার কামরায় দাঁড়িয়েছে, একেবারে শটান একটা দীর্ঘদেহ। ও অবাক হলো, তুষার এই রুমে সহজে পা ফেলে না। হাঁ করে আর আগেই উল্টোপাল্টা কটমট প্রশ্ন ধরে এলো ছেলেটাকে। পিউ সত্যিটা বলতে গিয়ে ঠোঁট টিপে নেয়, মাথায় বসে দুষ্টুমি। ও উপন্যাসে পড়েছিল, কিছু সিনেমাতেও দেখেছিল, নায়ক জেলাসির তোড়ে ভালোবাসার কথা বলে দেয়। সেজন্য ইচ্ছা করে বলছিল, রবিনকে আমি ভালোবাসি। কিন্তু ওর শেষটা কি হলো? তুষারের মুখ থেকে কিছু তো বের হলোই না, উল্টে প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটল ওর, গালে ব্যথা লাগলো ওর। দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস টানল বুকে। মিনা তখন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে, কেউ মেরেছে? মেয়েটা সম্বিত ফিরল, মাথা ঘোরাতে বলল, কে মারবে? কী যে বলো না। তুমি কি কাজে যাচ্ছিলে? যাও না, আমার অনেক দাঁড়ানোর সময় নেই। তারপর পালিয়ে গেল সে। মিনা কতবার ডাকলেন, শুনলই না। করিডোরের এখানটায় এসে কতক্ষণ পায়চারি করল পিউ। ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলেও হতো, কিন্তু এখন ফোন করলেও উনি ধরবে না। অবশ্য ওই ফোনটুকি করার সাহসও ওর আছে নাকি? হঠাৎ মাথায় এলো সাদীপের কথা। ও ফোন করতে না পারলেও কি হবে, সাদীপ ভাই তো পারবেন। পিউ চোখে চেহারায় হাঁটা ধরল অমনি। সাদীপের ঘরের সামনে থেমে উঁকি দিল ভেতরে। আস্তে আস্তে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া নেই। আজ রবিবার, সাদীপের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে হয়তো। পিউ ঘুরতে গেল। সহসা একটা প্রশস্ত বুক ঠুকে গেল নাকটা। মেয়েটা ভরকায়, হকচকিয়ে পড়তে নেয় ফ্লোরে। স্তস্ত ডান হাতটা টেনে ধরল সাদীপ। টালমাটাল পিউকে সোজা দাঁড় করিয়ে বলে, তুই কি সত্যি এত পুষ্টিহীনতায় ভুগছিস পিউ? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? পিউ নাক ডলছে। এত লেগেছে এখানে? ওভাবে চোখ তুলে চাইল। চশমা পরা গোলাকার চেহারা ছেলেটাকে সরু চোখে দেখলো এক পলক। আমি কি জানতাম আপনি আসবেন? উফ, ওটা শরীর না লোহা? সাদীপ কপাল কুঁচকে বলল, আমি তো তোর মতন তুলো খাই না যে ফুঁ দিলে উড়ে যাব। যাকগে, ঘরে উঁকি মারছিলি কেন?
উঁকি মারবো কেন? খুঁজছিলাম আপনাকে, একটা হেল্প চাই আমার। কি হেল্প? তুষার ভাইয়াকে একটা ফোন করবেন? করলে শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন। তোর ফোন থেকে। পিউ মিনমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্য বলছি? আম্মু বলেছে করতে। সাদীপ ঘরের ভেতর ঢুকলো। পিউ উদ্বেগী পায়ে পেছনে আসে। ও দেয়াল ঘড়িতে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ অনুরোধ করলো, একটা কল দিয়েই দেখুন না প্লিজ। ফিরে চাইল সাদীপ। দৃষ্টি এসে সোজাসুজি বরতলো কিশোরীর ফর্সা মুখের ওপর। পিউ করুণ চোখে চেয়ে ও মৃদু হেসে বলল, আচ্ছা দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠল, দাঁত কপাটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদীপ কিছু বলল না, হাসিটা বাড়ালো একটু। ফোন তুলে কল দিল তুষারকে। কয়েকবার রিং হতেই কেটে দিল সে। বললাম না ব্যস্ত। পিউর অবস্থা দুঃসহ। দুশ্চিন্তায় মাথাটা কিলবিল করে ওঠে। রবিনটাকে কি খুঁজে পেলেন উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় তুষার ভাই ফেরার আগে দরজা খিল দিয়ে বসে থাকবে, নাহলে ভান করবে অসুস্থ। কিন্তু রবিন, ওর কি হবে? মেয়েটার কালো চেহারা কিছুক্ষণ নরম চোখে দেখলো সাদী। জিজ্ঞেস করলো, কি হয়েছে? তাকালো পিউ, মাথা নাড়ালো দুপাশে, ফোঁস করে শ্বাস ফেলে বলল, ঘরে যায়। ঘরে এসেও পিউর স্বস্তি ফিরল না। এপাশ ওপাশ পায়চারি শুরু করলো। কি হবে এখন? কি করবে সে? না কোনো বুদ্ধি আসছে না। মেয়েটা হতাশ ভঙ্গিতে দুহাত মেলে শুয়ে পড়ল বিছানা। না, জীবনে এত অশান্তি আর নেওয়া যায় না। পিউ চোখ বুজালো বিধ্বস্তের ন্যায়। আশ্চর্য, এখানেও তুষার ভাইয়ের তামাটে চেহারা। লোকটা ফর্সা নন, কিন্তু দেখতে মারাত্মক। সব থেকে মারাত্মক ওনার হাঁটা চলা। ওনার পার্সোনালিটিতে পিউ শতবার ঘায়েল হয়, মরে যায় অ্যাটিটিউডে। ওনার কথা বলার ভঙ্গিমায় মুগ্ধতাই বুক কাঁপে তার। এজন্যই তো সেদিন এক দেখায় প্রেমে পড়ল পিউ। ও সূচক শব্দ করে মুখ কুচল বালিশে। তাতেই 4 ঘন্টা শেষ। যখন চোখ খুলল, বাড়িটা অন্ধকারে ডুবে। পিউ হাই তুলে উঠে বসল। ঘড়িতে 12টা বাজে প্রায়। সহসা চোখ কপালে তুলল সে। এই রে, এতক্ষণ ঘুমিয়েছি। স্তস্ত বিছানা ছাড়ল মেয়েটা। তুষার বাড়ি ফেরে 11টার দিকে। ইদানিং ব্যস্ততায় আরও দেরি হয়। আজকেও হয়তো অমন দেরি হবে। পিউর এত খিদে পেয়েছে, মানুষটা ফেরার আগেই ঝটপট কিছু খেয়ে আসা যাক। একবার রুমে দৌড় আটকে বসলে তুষার ভাই তো আর ডাকতে আসবে না। তারপর মোটামুটি সপ্তাহখানে ওনার সামনেও পড়বে না পিউ। ব্যাস, তাহলেই ঝামেলা শেষ। পিউ আস্তে করে দরজা খুলল। সারা বাড়ির মধ্যে বসার ঘরের ডিম লাইটটা জ্বলছে। ও চোরের মতন পা টিপে টিপে নিচে নেমে এলো। খাবার টেবিলের ওপর পাশাপাশি 2টো থালায় ভাত বেড়ে রাখা। এর একটা ধূসরের। তার মানে উনি এখনও আসেননি। যাক, সুবিধেই হলো, একটু আরাম করে বসে খাওয়া যাবে। এখন পিউ চটপট বেসিন থেকে হাত ধুয়ে এলো। টেবিলের বুকে থেকে চেয়ার টানলো বসবে বলে। আচমকা সেটা টেনে নিল কেউ একজন। ব্যস্ত শক্ত মেঝেতে ধপাস করে পড়ে গেল মেয়েটা। টাইলসের প্রহারে সরু কোমর ধরে গেল ব্যথায়। চমকে থমকে মুখ তুলল পিউ। তামাটে মানুষটা বুক চিতিয়ে দাঁড়িয়েছে এসে। পিউ ঢোক গেল বিড়বিড় করে মনে মনে, পিউরে, যেখানে বাঘের ভয় তোর সন্দেহ সেখানেই হয়।